দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। আর শুরুতেই চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। দর্শক চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাতে আমাদের আরেক স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। তন্ময়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট আজকে এবং এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আসলে আমাদের নিউজ 24 এর সারাদিনের অনেক আয়োজন আছে। ভার্চুয়ালি স্টুডিওতে আমি সহ আরো অনেক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের খবর, ভোটারদের খবর, সেখানকার আমাদের সহকর্মীদের সরাসরি সম্প্রচারিত সংবাদ সবকিছু আপনাদেরকে দেখাবো। তবে তার আগে শুরুতে বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু আজকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বাস্তবতা আছে বলে সবাই ধারণা করছেন। আমরা একটু আমাদের কাছে কয়েকটি সংবাদ আছে, সংবাদটি প্রথমে দেখে আসতে চাই। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট আজ শেষ হচ্ছে, অধীর অপেক্ষার পালা। ভোটের জন্য প্রস্তুত 735টি কেন্দ্র, সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তার মোড়কে ঢেকে দেওয়া হয়েছে পুরো নগরী। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার আশ্বাস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মেহেদী হাসানের ছবিতে বাকিরা জানাচ্ছেন ফখরুল ইসলাম। টানা 17 দিনের জমজমাট প্রচার প্রচারণা শেষে নগরবাসীর রায় নিতেই চট্টগ্রামের জিমনেশিয়ামে এই আয়োজন। মঙ্গলবার সকাল থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় নগরীর কেন্দ্রগুলোতে। নগরীর 19,38,000 ভোটার ভোট প্রদান করবেন 735টি ভোট কেন্দ্রে। 41টি ওয়ার্ডের 616টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আমরা পুরো সিটিকে নিরাপত্তার চাদরে আমরা আবৃত করেছি। এদিকে ভোটকে ঘিরে নগরীতে বাড়তি নিরাপত্তা নিশ্চিতের কথা জানান সিএমপি কমিশনার। প্রতিটি ওয়ার্ডে আমরা 2টি করে মোবাইল টহল পুলিশ রাখছি, প্রতিটি থানায় 1টি করে স্ট্রাইকিং পুলিশ রাখছি, প্রতিটি ডিভিশনাল জোনাল ডিসির আওতায় একটি সাব কন্ট্রোল রুমে আমরা স্ট্রাইকিং ফোর্স রেখেছি। প্রথমবারের মতো চট্টগ্রাম সিটির পূর্ণাঙ্গ ইভিএম পদ্ধতির ভোটকে ঘিরে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং ভালো সিস্টেম, এই সিস্টেমটা জনগণ গ্রহণ করছে। ইভিএম এর ভোট গণনাটা ভালোই, কিন্তু একটু স্লো আর কি। ইভিএম সম্বন্ধে সবাই এখনো কি নেই, আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। এদিকে নির্বাচনে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগ করলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী। তবে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী। আমি মনে করি যে এখানে অনেক সন্ত্রাসী রয়েছে, অনেক অস্ত্রবাজ রয়েছে, যারা ভোট ডাকাতি করতে পারে, ভোট দখল করতে পারে, তাদেরকে আপনারা গ্রেপ্তার করুন। বিএনপি প্রার্থীরা যে অভিযোগ করছে এগুলো ভিত্তিহীন। জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী। নগরী জুড়ে শিথিল করা হয়েছে গণপরিবহন চলাচল। থাকছে 25 প্লাটুন বিজিবি ও 41টি র্যাবের টহল টিম। প্রচারণার উত্তাপ শেষে প্রথমবারের মতো সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণের জন্য প্রস্তুত পুরো চট্টগ্রাম। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আর টহলে নিরাপত্তার মোড়কে ঢেকে দেওয়া হয়েছে শহর। শেষ মুহূর্তে এসে নির্বিঘ্নে ভোট প্রদানে ভোটারদেরও আশ্বস্ত করলেন রিটার্নিং কর্মকর্তা। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। আগেই বলেছি আমাদের সহকর্মীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর সংগ্রহের জন্য বন্দরনগরী চট্টগ্রামে আছেন। ঠিক এই মুহূর্তে বহদ্দারহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। তার কাছে জানবো যে আসলে এখন ভোট শুরু হতে আর 1 ঘন্টা বাকি আছে, সার্বিক অবস্থা কি দেখছেন, ভোট কেন্দ্রে ভোটাররা কি আসতে শুরু করেছেন কিনা, এবং তার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাটি সবসময় বলা হচ্ছে আমাদের, সেখানে কি অবস্থা দেখছেন সর্বশেষ। ফখরুল, কি আছে আপনার কাছে তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শ্রাবণ। আপনি জানেন যে বহুল প্রতীক্ষিত করোনার আগেই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন রাজধানীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিটি কর্পোরেশন। সেখানে অবশেষে আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তবে সেই ভোট গ্রহণকে ঘিরে 17 দিনের প্রচারণা, হাড্ডাহাড্ডি ভোটের লড়াই, ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা এবং অনেক বাধা বিপত্তি, অনেক সংঘাত, সবকিছু শেষে আসলে সেই প্রতীক্ষিত সময় আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। আমি আছি বহদ্দারহাট, অর্থাৎ চট্টগ্রামের বহদ্দারহাটের যে এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 3টি এই কেন্দ্রটিতে এখানে 3টি কেন্দ্র রয়েছে এই স্কুলটিতে। এখানে 3টি কেন্দ্রে প্রায় 5,000-এর বেশি ভোট রয়েছে। এখনো কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি, আরো কিছু সময় বাকি রয়েছে। ভোট গ্রহণের আগে যে প্রস্তুতি সেটি আমরা লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, আনসার থেকে শুরু করে সবাই আসলে প্রস্তুত রয়েছে। এবং ভেতরে আমরা একটু নিয়ে যেতে চাই। এখানে মোট স্কুলটিতে 3টি কেন্দ্র রয়েছে।
আমরা একটু ভেতরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রস্তুতি তারা ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আমরা গতকালই দেখেছি, আপনাকে আর তথ্য দিয়ে রাখি, এই সিটি কর্পোরেশন নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে পুরোপুরি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি একেবারেই প্রথমবারের মতো বাংলাদেশে। কারণ আপনাকে যদি বলি যে ইভিএম বাংলাদেশে আসার প্রায় যখন শুরু হয় পাইলট প্রকল্প হিসেবে, তার 10 বছরের মাথায় বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে ইভিএম কার্যকর হতে যাচ্ছে আজকের নির্বাচনের মধ্যে, অর্থাৎ সকাল 8টায় নির্বাচন শুরুর পর থেকে আসলে এই ইভিএম পদ্ধতিতে নির্বাচন শুরু হতে যাচ্ছে। আপনি একটি কক্ষে আমরা লক্ষ্য করছি প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো রয়েছে। এবার ব্যালট পেপার যে বিষয়টি সেটি থাকছে না, সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটু দেখাতে চাই কিভাবে আসলে ভোটের কার্যক্রম। এর আগেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেসব পোলিং এজেন্টরা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন শেষ মুহূর্তে এসে একদম শেষ প্রশিক্ষণটি তারা নিচ্ছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যে সেই ভোটের কার্যক্রম শুরু হয়ে যাবে। ভোটার এখনো যদি এই কেন্দ্রটিতে আমরা বাহিরে 2-4 জন ভোটার লক্ষ্য করছি, আসতে শুরু করেছে এবং সে প্রস্তুতি আমরা দেখছি। আমরা একটু প্রিজাইডিং অফিসার আছেন এখানে, 3টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। এখানে কতগুলো ভোট রয়েছে এবং এটি কি পুরুষ ভোট কেন্দ্র নাকি নারী ভোট কেন্দ্র, একটু বলবেন, এবং আপনাদের প্রস্তুতি কোন পর্যায়ে? আমি 109 প্রিসাইডিং কর্মকর্তা। আমার এখানে 2446 ভোটার এবং এটা মহিলা ভোটার, মহিলা ভোট কেন্দ্র। প্রস্তুতি আপনাদের এখন কোন আমাদের প্রস্তুতি, আমরা তো গতদিন আমাদের যে 6টা বুথের আমরা সবগুলো ইভিএম ওকে করেছি। আমরা এখন পর্যায়ক্রমে আবার একটা সেটিং দিয়ে আমরা 8টার পূর্বেই আমরা 7:45-এর মধ্যে আমাদের পুরো কাজটা আমরা সম্পন্ন করব। আমরা পোলিং এজেন্ট সব চলে এসেছে? পোলিং এজেন্ট এখনো আমরা এসে পৌঁছায়নি। আমাদের পুরো টিম, এমনি আমাদের নির্বাচনী কর্মকর্তারা সবাই এই মুহূর্তে আছেন, আমাদের সাথে আছে। একটি বিষয় জানতে চাই, যেসব ভোটাররা আসলে এখনো পুরোপুরি বোঝেন না ইলেকট্রনিক ভোটিং মেশিন, তাদের ক্ষেত্রে আপনারা আসলে কি করবেন বা কিভাবে সহায়তা দেন? তাদের জন্য আমাদের যে থেকে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যে লিফলেটগুলো দেওয়া আছে, যে নির্দেশনা দেওয়া আছে, সেগুলো আমরা বাইরে টানিয়ে দিয়েছি। আমরা আবার ব্রিফও করব তাদেরকে। আমাদের যারা পোলিং অফিসার রয়েছেন তারাও ভোট দেওয়ার পূর্বে তাদেরকে ব্রিফ করবেন। আশা করি এটা খুবই সহজ, দুটো বিষয় তারা খেয়াল করলেই, দুটো কি প্রেস করলেই তারা খুব সহজে এই ভোটদান কার্যটা সম্পন্ন করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রাবণ, আমরা আসলে লক্ষ্য করছি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে আসলে কিভাবে ভোট দেবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানকার যে প্রিজাইডিং অফিসার আছেন তিনি বলছেন যে যেসব ভোটাররা আসলে হয়তো এই ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে ভালোভাবে বোঝেন না, তাদের জন্য আসলে বাহিরে আমরা লক্ষ্য করেছি যে সেখানে নির্দেশনা ঝুলানো রয়েছে এবং সেখানে আসলে এই নির্দেশনা অনুযায়ী আসলে তারা দেখবেন এবং পাশাপাশি একই সঙ্গে এখানকার যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা আসলে আরো ভালোভাবে বুঝিয়ে দেবেন সেই ভোটারদের। তো আমি আপনাকে একটা কথা বলে রাখি যে 735টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে, তার মধ্যে 733টি স্থায়ী ভোট কেন্দ্র, 2টি হচ্ছে অস্থায়ী ভোট কেন্দ্র এবং এই 735 ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে। নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় যখন ভোট শুরু হবে তখন আরো অনেক তথ্য জানতে পারবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগে বলেছি আমাদের অনেকগুলো সহকর্মী সেখানে আছেন, তারা সবাই তথ্য সংগ্রহ করছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তথ্য সংগ্রহ করছেন। আমাদের এই মুহূর্তে যুক্ত হতে চাই শেখ জায়েদের সঙ্গে, তিনি আছেন চট্টগ্রামের কাজীর দেউরিতে। তার কাছ থেকে জানতে চাইবো আসলে ভোট শুরু হওয়ার মাত্র আর 45 মিনিট বাকি আছে। আমরা জানি যে অনেকগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, সেখানকার বাড়তি নিরাপত্তার কথা বলা হয়েছে। এখন কি ভোট কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছেন কিনা, প্রস্তুতির বাস্তবতা কতটুকু, আর সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে শেখ জায়েদ? শুভ সকাল, আশিকুর রহমান শ্রাবণ। আমি আছি কাজীর দেউরিতে আরপিএটিসি যে লোক প্রশাসন কেন্দ্র আছে চট্টগ্রামে, সেই কেন্দ্রে। এখানে 2টি কেন্দ্র, একটি প্রতিষ্ঠানে 2টি কেন্দ্র। এখানে 5,500-এর মতো ভোটার আছেন। আজকে চট্টগ্রামে আবহাওয়া হচ্ছে শৈত্যপ্রবাহ বইছে, অর্থাৎ মোটামুটি কনকনে ঠান্ডা রয়েছে চট্টগ্রামে। তো এই মুহূর্তে ভোট কেন্দ্রের অবস্থা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন এবং ভোট কেন্দ্রের ভেতরে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম
যেমনটি দেখাচ্ছিলেন যে গোছানোর কাজ চলছে, যেহেতু আরও একটু সময় বাকি আছে ভোট গ্রহণের। তো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছেন তারা এখানে গোছগাছ করছেন। কিছুক্ষণ পর এই যারা রাজনৈতিক দল এবং প্রার্থীর পক্ষের এজেন্ট যারা আছেন তারা কিছুক্ষণ পর চলে আসবেন, তারপর ভোটাররা আসবেন, এমনটাই হচ্ছে এখান থেকে বলা হচ্ছে। আমরা যদি একটু ভিতরের অবস্থা একটু আপনাদেরকে দেখাই, এখানে প্রায় 20 লাখ ভোটার চট্টগ্রামে আজকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে এটির ভিতরের অবস্থা যেটি ভোট কেন্দ্রে দেখবেন যে এখানে নির্বাচন সামগ্রীগুলো অর্থাৎ ইভিএম সুন্দরভাবে সেট আপ করা হচ্ছে এবং এক পাশে কিন্তু গোপন কক্ষ আছে যেখানে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এই কেন্দ্রটিতে হচ্ছে দুই পাশে, এক পাশে হচ্ছে 2500 ভোটার, আরেক পাশে হচ্ছে 3000 ভোটার, অর্থাৎ 5500 ভোটার এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরাও ভেতরে দেখতে পাচ্ছি। এই পাশের কেন্দ্রটি একটু যদি দেখাই আপনাদেরকে, ঝুঁকিপূর্ণের কেন্দ্রের কথা যেগুলো বলা হয়েছে, আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোতে 4 জন করে পুলিশ সদস্য, আর যেগুলো কম ঝুঁকিপূর্ণ সেখানে 2 জন করে পুলিশ সদস্য, আর আনসার সদস্য আছেন 12 জন করে। অর্থাৎ সেই হিসেবে মানে ঝুঁকিপূর্ণ শব্দটিকে যেরকম বোঝায় সেই হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু কম, কিন্তু তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু সব জায়গায় আছে। বিশেষ করে স্ট্রাইকিং ফোর্স, আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা, আনসার সদস্যরা, র্যাব আছে, 25 প্লাটুন বিজিবি সড়কে টহল দিচ্ছে এবং এলাকা ভাগ করে দেয়া আছে। তারা কিন্তু ঘুরছেন গোটা শহরে। এই কেন্দ্রের ভিতরের অবস্থা যদি একটু দেখাই, এই কেন্দ্রেও কিন্তু একই কাজই চলছে। আমরা এখানেও দেখবেন যে ইভিএম মেশিন হচ্ছে সেট আপ করা হচ্ছে এবং এখানেও সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। তো ভোটাররা হয়তো আর একটু পরে আসা শুরু করবেন। এখনো আমরা কিন্তু এই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি না। এখানে 2টি ভোট কেন্দ্র যেহেতু আমি বলেছি এই প্রতিষ্ঠানে, এখনো কোনো ভোটারের দেখা পাইনি, যেহেতু আরো সময় আছে হাতে, কিছুক্ষণ পর হয়তো আসবেন। আরেকটু যেটি বলেছি যে আবহাওয়াগত অবস্থা চট্টগ্রামের আজকে শৈত্যপ্রবাহ রয়েছে, সেই হিসেবে একটু এখানে যদি দেখায়, আরেকটি ভোট কেন্দ্রে আমরা আসছি। আপনাদের প্রস্তুতির ব্যাপারে একটু জিজ্ঞেস করছিলাম, আপনারা কি মোটামুটি সবকিছু প্রস্তুত আপনাদের আছে? জি, প্রস্তুতি মূলত গতকালকেই নেওয়া হয়েছিল। আজকে ভোট নেওয়ার জন্য আমরা পুরোপুরি তৈরি। আচ্ছা, মেশিন, ইভিএম মেশিন যেটিতে আপনারা ভোট নেবেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেটির ক্ষেত্রে তো ইলেকট্রনিক্স সাপ্লাইও একটা ব্যাপার আছে, তাই তো? জি হ্যাঁ। সেক্ষেত্রে যদি কোনো কারণে ইলেকট্রিসিটি বিভ্রাট হয় তাহলে তো বন্ধ রাখতে হবে কিছুক্ষণ। বন্ধ বলতে এখানে ইয়ের ব্যবস্থা আছে, চার্জ দেওয়া ব্যাটারি আছে। গতকালকে ফুল চার্জ দেওয়া হয়েছিল সারা রাত। আজকে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর এমনিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আপনাদের যারা এখানে ভোট গ্রহণ করবেন সবাই পুরোপুরি প্রস্তুত, সবাই তৈরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই প্রস্তুত। অর্থাৎ সব ধরনের প্রস্তুতি আছে, তারা বসে আছেন, কিছুক্ষণ পর ভোটাররা আসবেন, ভোটারদের অপেক্ষায় আছেন। এবং এখন পর্যন্ত আমরা ভোটারদের সঙ্গে যেগুলো কথা বলেছি গতকাল রাত পর্যন্ত, চট্টগ্রামের 20 লাখ ভোটার তারা প্রত্যাশায় আছেন যে তারা সুন্দর পরিবেশে ভোট দেবেন। যদিও আমরা বেশ কিছু জায়গায় গত রাতেই আমরা বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বা সমর্থন বঞ্চিত হয়েছেন কাউন্সিলর প্রার্থী হিসেবে, এরকম কয়েকটি জায়গায় আমরা ছোটোখাটো কিছু সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি এবং তার তড়িৎ গতিতে পুলিশ কিন্তু সেখানে অ্যাকশনে গিয়েছে এবং সেখানে বেশ কিছু গ্রেপ্তারের খবরও আমাদের কাছে আছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা দেখেছি, অর্থাৎ নির্বাচনী প্রচারণা যেদিন শেষ হলো 25 জানুয়ারি, সেই দিন পর্যন্ত এবং তার পরের অবস্থা, যে প্রচারণা যখন চলে তখনও যে ধরনের সংঘর্ষ বা ছোটোখাটো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, পুলিশের তাৎক্ষণিক ভূমিকা ছিল যেটি বিশ্লেষকরা বলছেন প্রশংসনীয়। এবং তারপর থেকে কিন্তু মোটামুটি আশাবাদী মানুষজন। এবং তারপরও 25 জানুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু ভোট কেন্দ্রগুলো নিয়ে একটি আশঙ্কার কথা বলা হয়েছে, যে তারা আশঙ্কা করছেন যে এগুলোতে বিশৃঙ্খলা হতে পারে, কোনো একটি মহল ষড়যন্ত্র করছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু অভিযোগগুলো করে আসা হচ্ছিল। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত এখানে মোতায়েন আছেন
এবং তারা জায়েদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে অবশ্যই আমরা ভোট শুরু হওয়ার পরে ভোট গ্রহণ কেমন চলছে এবং যে সংখ্যার কথাগুলো বলা হচ্ছিল বা প্রেডিকশন করা হচ্ছিল সেটি কতটুকু মাঠে বাস্তবায়িত হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি করছেন, নির্বাচন কমিশন কি করছেন, সে বিষয়ে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে তথ্য আমরা জানতে পারবো। এই সূত্রে দর্শকদেরকে জানিয়ে রাখি, প্রায় ৮,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে নির্বিঘ্ন এবং সুষ্ঠু করার জন্য। এবং সেই বাস্তবতায় আমাদের কিন্তু সহকর্মীরাও আছেন। আপনাদেরকে আগেই বলেছি যে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে পুরোপুরি কভার করার জন্য আমাদের 4 জন সহকর্মী সেখানে আছেন। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী আছেন নয়ন বড়ুয়া জয়, তিনি আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বাকুলিয়া এলাকায় এবং তার কাছে জানতে চাইবো আসলে নয়ন বড়ুয়া জয়, আমরা তো জানি যে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ আছে এবং বন্দরনগরীর মানুষের তো আগ্রহ আছেই। এই 19 লাখ ভোটার আজকে তাদের নগর পিতা নির্বাচিত করবেন, তার সঙ্গে সঙ্গে কাউন্সিলর নির্বাচিত হবেন। ভোটের পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছিল নির্বাচনের আগে, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আর প্রস্তুতির কথা বারবারই বলছি আমরা, সেটি কতটুকু আর ইভিএম নিয়ে মানুষের আসলে বোধগম্যতা কতটুকু তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ শ্রাবণ আপনাকে। একটু আগে কিন্তু আমাদের সহকর্মী একে একে করে ফখরুল একইভাবে কিন্তু যেভাবে জানিয়েছিল তেমনিভাবে যদি আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটা 8টা বাজার সাথে সাথে শুরু হবে কিন্তু ভোট গ্রহণ। কিন্তু এখন প্রস্তুতি, যে প্রস্তুতির কথা কিন্তু বারবার শ্রাবণ আপনি বলছেন, সেই প্রস্তুতি কিন্তু তারা একেবারে শেষ করেছেন। 8টা বাজলে কিন্তু ভোট শুরু হবে। কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা কেন্দ্রের বাইরে যেভাবে আমরা উপস্থিতি দেখার কথা রয়েছে, 7টা থেকে যেভাবে আমরা আগের যে নির্বাচনগুলি ছিল সেভাবে দেখেছি, ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা এখনো পর্যন্ত সেভাবে দেখছি না। আমি যেখানে আছি প্রায় 10,000-এর মতো কিন্তু ভোটার রয়েছে, এখানে 3টি কেন্দ্র রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ভোটারদের উপস্থিতি না থাকলেও কিন্তু ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে, যেহেতু চট্টগ্রামের যে 735টি কেন্দ্র রয়েছে সব কেন্দ্রে কিন্তু প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু যে নির্বাচনটি ইভিএমে হচ্ছে সব কেন্দ্রে, সব মিলে বলা যাচ্ছে কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি না হলেও কিন্তু দেখা যায় যত বেলা বাড়বে তত ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তারা মনে করছেন। আমি যেখানে আছি খুব একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা যায়, যা পুলিশের তালিকায় কিন্তু আসলে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে কিন্তু এই কেন্দ্রটি চিহ্নিত রয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে এবং বাইরে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন। সব যেখানে আছি সেখানে কিন্তু আসলে যে প্রস্তুতি থাকলে কিন্তু ভোটার সংখ্যা যেটা দেখানোর কথা রয়েছে, কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন যেটা থাকার কথা রয়েছে সকাল থেকে, কিন্তু সেভাবে না দেখলেও কিন্তু সব কেন্দ্রের কথা যদি আমরা বলি, শুধু এই কেন্দ্র নয়, চট্টগ্রামের যে 735টি কেন্দ্র রয়েছে সব কেন্দ্রে কিন্তু প্রস্তুতি একেবারে কিন্তু তারা শেষ করেছেন। তো আসলে যে যেভাবে বেলা বাড়লে কিন্তু ভোটারদের উপস্থিতি হবে, কিন্তু প্রার্থী যারা আছেন তারাও কিন্তু আশা করছেন ভোটারদের উপস্থিতি হবেই। কিন্তু সেইভাবে কিন্তু আসলে যে নির্বাচন কমিশনের যে ঘোষণা ছিল ভোটারদের উপস্থিতি সকাল থেকে যেভাবে হবার কথা রয়েছে, কিন্তু সেভাবে না হলে কিন্তু বেলা বাড়লে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়বে। আমরা একটু কথা বলবো, এখানে এই জায়গায় প্রিসাইডিং কর্মকর্তা আছেন, আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের প্রস্তুতি কেমন বলে মনে হচ্ছে? আল্লাহর রহমতে আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করতে পেরেছি আমরা, এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যতটা সুন্দরভাবে এবং গ্রহণযোগ্যভাবে করা যায় আমরা সেই প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হয়েছে। ভোটারদের উপস্থিতি আমরা দেখছি না আসলে এই কেন্দ্রে না, এখন আমার এই কেন্দ্রে টোটাল ভোট হচ্ছে 3,479 জন, আর ঠিক 8টা থেকে আমাদের ভোট গ্রহণ শুরু হবে। আর যেহেতু শীতের সকাল হয়তো একটু আসতে দেরি হচ্ছে, আর আশা করি গেটের বাইরে আমাদের লাইন থাকবে। ধন্যবাদ আপনাকে। শ্রাবণ, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে প্রিসাইডিং কর্মকর্তা যে আছে তিনি যেমনটা বলছেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থানে আছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই, বড় দুই দলে 2 মেয়র প্রার্থী সহ কিন্তু আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার কিন্তু 7 মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তেমনিভাবে কিন্তু আসলে 225 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু আসলে যে আইনশৃঙ্খলা বাহিনী বলতে 25 প্লাটুন কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবিও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দেওয়া শুরু করেছেন। গতকাল কিন্তু আসলে বিভিন্ন এলাকায় কিন্তু আসলে দেখেছি রাত যখন বাড়ছে তখন কিন্তু আসলে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও
ঘটেছে, কিন্তু এই পর্যন্ত আমাদের যে তথ্য আছে যে কেন্দ্রের আশপাশ এলাকায় যে ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনায় প্রায় 10 জন মতো আহত হয়েছেন, এমনকি আটকও আছে, কয়েকজন আটক আছে, সেই তথ্য আমাদের জানা আছে। সব মিলে বলা যায় নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে কিন্তু সম্পন্ন করেছেন। কিন্তু তারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে সতর্ক অবস্থানে আছে, তো নির্বাচনে কোনো জায়গায় যদি সহিংসতা হয় তাহলে কিন্তু তারা মোকাবেলা করার জন্য প্রস্তুতি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে শ্রাবণের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে অনেক তথ্য আমরা জানতে পেরেছি। একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, এই নির্বাচনের কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আসলে মোট ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা বলা হচ্ছে এখন পর্যন্ত 429টি, ভোট কেন্দ্র আছে 735টি। এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনটি প্রতিষ্ঠিত হয় 21 জুলাই 1990 সালে এবং এখানকার মোট জনসংখ্যা প্রায় 70 লাখ বা 69 লাখ বলা হচ্ছে, আর মোট ভোটার প্রায় 20 লাখ। এই 20 লাখ ভোটার আজকে তাদের নগর পিতা নির্বাচিত করবেন তাদের প্রতিনিধিদেরকে। আমরা সারাদিন সেই তথ্যগুলো সংগ্রহ করব, আমাদের সহকর্মীরা সবসময় সেখানে আছেন এবং সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করব। এখন ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। তন্ময়, আপনার কাছে। আশিকুর রহমান শ্রাবণ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবরাখবর জানাবার জন্য। দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দেশে করোনা ভাইরাসের টিকা প্রয়োগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথম টিকা নেবেন একজন নার্স। এরই মধ্যে টিকা দেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ টিকা মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দেশে কিনে আনা ভারতের সেরামে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা মঙ্গলবার মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যম কর্মীদের টিকা দেখানো হয়। সোমবার 50 লাখ টিকা ঢাকা পৌঁছানোর পর নিয়ে যাওয়া হয় টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যার হাউসে। সেখান থেকে প্রতিটি লটের নমুনা পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়। টিকা পরীক্ষা নিরীক্ষা করে প্রথম চালানের 50 লাখ ডোজ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন। বুধবার এই টিকা দিয়েই শুরু হবে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। 50 লক্ষ ডোজের লট রিলিজ, অর্থাৎ আমরা কোয়ালিটির দিক থেকে যে ভ্যাকসিনটি এটি হচ্ছে উপযুক্ত ব্যবহারের জন্য আমরা উপযুক্ততা সার্টিফিকেট আমরা দিই। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দেশের টিকা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। যে আগামীকালকের যে মূল প্রোগ্রাম, সেটার জন্য আমাদের প্রস্তুতিটা পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে আমাদের পক্ষ থেকে। মঙ্গলবার বিকেলে টিকা প্রয়োগের প্রাথমিক ড্রাই রান করা হয়। ড্রাই রান পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে তিনি জানান 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে গণটিকাদান কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। সেই উদ্বোধনের মাধ্যমে আগামীকাল থেকে সারা দেশে টিকার কর্মসূচি শুরু হয়ে যাবে। আমরা আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসবে ফেব্রুয়ারিতে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিন যুগে প্রবেশের অপেক্ষায় বাংলাদেশ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে ভ্যাকসিন প্রয়োগ। সেই সাথে খুলে দেওয়া হবে টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন প্ল্যাটফর্ম সুরক্ষা। কম্পিউটার বা মুঠোফোনে ইন্টারনেট সংযোগ থাকলে সহজেই করা যাবে নিবন্ধন। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে দেশের 6000 ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা অনলাইন নিবন্ধন করতে পারবেন না তাদের জন্য নিবন্ধনের সুবিধা থাকবে নিকটস্থ টিকা কেন্দ্রে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। আর মাত্র কয়েক ঘন্টা পরে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে করোনার ভ্যাকসিন যুগে। আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ভ্যাকসিন প্রয়োগ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে টিকা প্রয়োগের চূড়ান্ত মহড়া। ভ্যাকসিন পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিজিটাল প্ল্যাটফর্ম সুরক্ষা। ভ্যাকসিন প্রাপ্তি থেকে শুরু করে ভ্যাকসিন সনদ পর্যন্ত সব তথ্যই মিলবে এখানে। কম্পিউটার বা স্মার্টফোন থেকে সহজেই নিবন্ধন করা যাবে।
তবে যারা এখনও ইন্টারনেট সেবার আওতার বাইরে তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সারা দেশের ৬,০০০ ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে, যেখান থেকে সহজেই ভ্যাকসিন প্রাপ্তির জন্য নিবন্ধন করা যাবে। জেলা সিভিল সার্জন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা জানান, চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা। এই সমগ্র প্রক্রিয়াটি আমরা শেষ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশিক্ষণ শেষ করে আমরা টিকাদানের জন্য প্রস্তুত আছি। ইউনিয়ন পর্যায়ে যে ডিজিটাল সেন্টার আছে সেখানে যেয়ে সে নিবন্ধন করতে পারবে, নিবন্ধনটা শুরু হওয়ার পরে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের জন্য সুযোগ থাকছে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে নিবন্ধন করার। নিবন্ধন যারা করতে পারবে না, এটার অর্থ এই নয় যে তারা ভ্যাকসিন নিতে পারবে না। তারা বিভিন্ন যে আমাদের জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ বা যেখানে ভ্যাকসিনের সেন্টার করা হবে সেখানে যে তারা টিকা নিতে পারবে এবং সেখানে তাদের নিবন্ধন করে নিতে পারবে। নিবন্ধন সম্পন্ন হলে অগ্রাধিকার ভিত্তিতে ধাপ অনুযায়ী টিকা প্রাপ্তির তারিখ, সময় ও কেন্দ্রের বিস্তারিত SMS যোগে পাঠানো হবে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোডাক্ট বিক্রি করা যাবে না। এই ধরনের পণ্য উৎপাদন, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই বিষয়ে সচেতনতা করতে বিশ্ব নেতাদের এগিয়ে আসা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক প্ল্যাটফর্ম ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। The impending catastrophe, I would like to suggest that strict implementation of laws and rules to control the production, quality control and marketing of antimicrobial agent. Selling of antimicrobial products without prescription of the authorized person needs to be strictly prohibited. Political goodwill and focus of the global leaders for strict implementation is crucial, and support from FAO, OIE, WHO, UN, Environment and other international and regional entities is indispensable in this process. এবারে পৌর নির্বাচনের খবর। বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে এক স্বতন্ত্র প্রার্থীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানার ওসি, পুলিশ, সাংবাদিক সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে তালতল এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হন আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান সোহেল। এই সময় সোহেলের উপর হামলা চালান আওয়ামী লীগ সমর্থকরা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। লাঠিচার্জ করে পুলিশ। দুই পক্ষের হামলায় পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন সহ আহত হন 15 পুলিশ সদস্য ও 2 সাংবাদিক। স্বতন্ত্র প্রার্থী মুস্তাফিজুর রহমান সোহেল তার সমর্থকদের এবং আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন তার সমর্থকদের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হামলার ঘটনায় আসলে পুলিশের প্রায় 8-10 জনের মতো সদস্য আহত হয়। তা আমি আমার যুবকজনকে বললাম যে দেখো, তোমরা কিছুটা এড়াই থাকো, প্রশাসনকে অবহিত করো। কারণ আমার একটি ভয় হলে যে ওরা নিজেদের গায়ে নিজের একটা কোপ দিয়ে আসর দিয়ে কারণ আমাদেরকে বিপদে ফেলায়। প্রচার প্রচারণায় বের হওয়ার পরে আমার ভাইকে কলেজের গেট পার হওয়ার পরে সেখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে সহ এবং অনেক লোককে সেখানে রক্তাক্ত করা হয়েছে। তৃতীয় ধাপে 64 পৌরসভায় ভোট হবে আগামী 30 জানুয়ারি। নির্বাচন ঘনিয়ে আসায় জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের মন জয়, এলাকায় উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন পাবনা, নওগাঁ ও বগুড়ার পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছে বিএনপির প্রার্থীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে পাবনার পৌর এলাকা। এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি সহ 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 74 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় বিএনপির মেয়র প্রার্থী। আগামী 30 তারিখে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পাবনা থেকে একটি
ভালো কিছু উপহার দেবে। এই সরকারের প্রতি আমাদের বিন্দুমাত্র আস্থা নাই, কারণ বিগত দিনে নজির রয়েছে 30 তারিখে ভোট 29 তারিখে রাতে হয়ে গিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান সাধারণ ভোটাররা। কেন্দ্র শান্তিপূর্ণ থাকুক এবং আমার ভোট যেন আমি দিতে পারি। আমরা এমন একটা নির্বাচনের ব্যক্তি করতে চাই সবার প্রয়োজনে আসে সে ব্যক্তিটা। একই চিত্র নওগাঁ পৌরসভায়। মাঘের কনকনে শীত উপেক্ষা করেই প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন অনেকে। ভোটারদের মন জয়ে এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। আমি আশা করি নওগাঁর জনগণ আমাকে প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি চাই যে এই কাজগুলো আমি কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ নওগাঁ একটা সুন্দর মডেল টাউন আমি উপহার দিতে পারবো। পাল্টাপাল্টি অভিযোগ আর নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে জমে উঠেছে বগুড়ার গাবতলী, নন্দীগ্রাম ও ধুনট পৌরসভা নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। তবে এলাকার সার্বিক উন্নয়ন করবে যে প্রার্থী, তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান ভোটাররা। এইরকম একজন মেয়র প্রার্থীকে চাচ্ছি পৌরসভায়, যে প্রার্থী আমাদের উন্নয়ন করবে। বর্তমানের জন্য যে মেয়র হবে সেজন্য আমাদের কাজ করে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা প্রয়োজনীয় আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি। বগুড়ার গাবতলী পৌরসভায় মেয়র পদে 6 জন, নন্দীগ্রাম পৌরসভায় 3 জন ও ধুনট পৌরসভায় 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহীর রাজনীতিতে হঠাৎই মুখোমুখি 3 নেতা। একজন আরেকজনের বিরুদ্ধে করছেন বিষোদগার। এতদিন কথার মধ্যে সীমাবদ্ধ ছিল এই ঘটনা, তবে এবার বহিষ্কার পর্যন্ত গেছে তাদের তিক্ততা। শীর্ষ 3 পদের 3 নেতার এমন অবস্থানে জটিল হচ্ছে রাজশাহীর পরিস্থিতি। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজল হোসেন বাদশাহ ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হঠাৎই চির ধরেছে তাদের সম্পর্কে। মোহাম্মদ আলী সরকারের বিরুদ্ধে এখন প্রকাশ্যে মাঠে বন্ধু ফজল হোসেন বাদশাহ। শুধু বাদশাহ নন, কেন্দ্রীয় শহীদ মিনার ইস্যুতে চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। যে জায়গাটা আমরা খালি করে দিলাম কষ্ট করে, সেইটা এখন ওখানে সুপার মল করা হবে। আমি বলতে চাই আর সুপার মল করা যাবে না। জেলা পরিষদের চেয়ারম্যান তালবাহানা করতে করতে প্রায় 2 বছর কালক্ষেপণ করে দিলেন। চেয়ারম্যান সাহেব তার সদিচ্ছার অনেক অভাব আছে। শুধু বিরুদ্ধে অবস্থান নন, এবার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে মোহাম্মদ আলী সরকারকে বাদ দেওয়ার সুপারিশ করেছে নগর আওয়ামী লীগ। শুরু থেকেই তিনি বঙ্গবন্ধুর মোরাল এবং শহীদ মিনার নির্মাণ করার কাজে তিনি বাধাগ্রস্ত করে আসছেন, যেইটি বঙ্গবন্ধুর মোরালটাও 1 বছর আগেই হয়ে যেত। জেলা পরিষদের চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন বঙ্গবন্ধুর মুরাল নির্মাণের কাজ চলছে, যার উদ্বোধন করেছিলেন মেয়র। শহীদ মিনার নিয়েও কোনো বিরোধিতা করছেন না। আওয়ামী লীগকে নিয়ে একটি পক্ষ চক্রান্ত করছে। বাংলাদেশ আওয়ামী লীগ খুব কষ্ট করে সৃষ্টি হয়েছে, কষ্ট করে দাঁড়িয়েছে। এইভাবে একটা আওয়ামী লীগকে বা এই আওয়ামী লীগকে এভাবে ধ্বংস করার কিছু লোক, চক্রান্তকারী লোক ঢুকে আওয়ামী লীগ ধ্বংস করার যে প্রক্রিয়া শুরু করেছে, এটা অতি শত বন্ধ করা হোক। একদিকে লিটন বাদশাহ, অন্যদিকে মোহাম্মদ আলী সরকার। এই বিরোধ এখন কোথায় গিয়ে থামে তার অপেক্ষাই কর্মীরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। ব্যবসার সুযোগ সুবিধা নিশ্চিত হলে কর আদায় বাড়বে বলে মনে করেন অর্থমন্ত্রী হামা মুস্তাফা কামাল। বলেন, রাজস্ব আদায় কম হলে বাজেট ঘাটতি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত কাস্টমস দিবসের অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, কর আদায় বাড়াতে কঠিন এই সময়েও ব্যবসায়ীদের সহায়তা করতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের স্বপ্রণোদিত হয়ে রাজস্ব বোর্ডকে সহায়তার আহ্বান জানান। এই সময় ব্যবসায়ীদের পক্ষে FBCCI সভাপতি বলেন, অপ্রাতিষ্ঠানিক লেনদেন কমানো গেলে কর আদায় বাড়বে। ব্যবসায়ীদের বেশিরভাগ আপত্তি অভিযোগ এনবিআর নিয়ে। যদি এনবিআর যদি কোনো ব্যবসায়ীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এগোতে হয়, তাহলে ব্যবসায়ীদেরকেও এনবিআরকে সাপোর্ট দেওয়ার জন্য এগোতে হবে।
এবারে নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা মহামারীর মধ্যে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল নিয়ে দলে বিভক্তির মধ্যে বেশ কয়েক সপ্তাহের রাজনৈতিক দ্বন্দ্বের পর পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্তে। মঙ্গলবার প্রধানমন্ত্রী সের্গেই মাত্তেরেল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। কন্তে জানান, ইতালির চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় বের করতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। মাত্তেরেল্লা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে ইতালীয় প্রেসিডেন্সি থেকে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। পার্লামেন্ট দলের সঙ্গে 2 দিনের আলোচনার পর পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট। এদিকে স্বদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির নাগরিকরা। নতুন করে নির্বাচনে যাওয়ার আগেই সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা করছেন রোমের স্থানীয়রা। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ, এবারে নিউজ 24 স্পোর্টস। পেশাদার ফুটবলে আজ রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। লিগ টেবিলে এখনো পর্যন্ত শীর্ষে থাকা কিংসের বিপক্ষে রহমতগঞ্জ তুলনামূলক দুর্বল দল হলেও ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছে না বসুন্ধরা কিংস। তাই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য অস্কার ব্রুজনের শিষ্যদের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। লিগ টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ টেবিলের 10 নম্বরে থাকা রহমতগঞ্জ। অসম লড়াইয়ের আভাস থাকলেও সাবধানী কিংস কোচ অস্কার ব্রুজন। দলের সব ফুটবলার আছেন ফিট। অতীত পরিসংখ্যানও কথা বলছে টেবিল টপারদের হয়ে। সবশেষ 5 ম্যাচের 5 জয় তপু বর্মনদের। উভয় দলের সবশেষ দেখা ফেডারেশন কাপে 3-0 গোলে সেই ম্যাচে জয় পাওয়া বসুন্ধরা কিংসের হেড টু হেড পরিসংখ্যানও নিজেদের পক্ষে। 5 বারের মুখোমুখি দেখায় 5 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস। অতীত নিয়ে ভাবছি না, আমরা ম্যাচ বাই ম্যাচ এগুনোর পক্ষে। রহমতগঞ্জকে আমরা শক্তিশালী দল মনে করি। তাদের বিদেশি রিক্রুটমেন্টরা দলের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা মাঠের লড়াইয়ে জয়ের ব্যাপারে আশাবাদী। ভিসা জটিলতায় ফেডারেশন কাপে দলের সঙ্গে 3 ফরেনার যুক্ত হতে পারেনি। তবে লিগে তারা যুক্ত হওয়ায় রহমতগঞ্জ এখন বেশ ব্যালেন্সড দল। আক্রমণ ভাগে বেড়েছে শক্তি। রহমতগঞ্জের সেসব শক্তিমত্তার কথা মাথায় রেখেই মাঠের লড়াইয়ে কোচের দেয়া নিজেদের কৌশল কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিংসের ফুটবলাররা। প্রত্যেকটা ম্যাচে যখনই মাঠে নামি আমরা সবাই ফুল প্রিপারেশন নিয়ে মাঠে নামি যে 3 পয়েন্ট নিয়ে আমরা মাঠ ছাড়বো। তো রহমতগঞ্জ এরকম একটা টিম, তারা আপনার সব টিমের সাথে কিন্তু ফাইট দিয়ে হাঁটতেছে। 4 ফরেনের বিপক্ষে ম্যাচ খেলতে গেলে কিন্তু আমাদের একটু খুবই মনোযোগী হতে হয়, প্লাস আমরা সেটা নিয়ে কাজও করিয়েছি অস্কার। তো আশা রাখছি আমরা 100% মনোযোগী থাকবো এবং কনফিডেন্টলি থাকবো যেন আমাদের কোনো মিস্টেক না হয়। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলবো। প্রতিপক্ষ সম্পর্কে আমরা অবগত। আশা করি পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবো। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে পেশাদার লীগ ফুটবলের চতুর্থ রাউন্ডে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে আরামবাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। শেষ 5 ম্যাচে 2 জয়ের সঙ্গে 2 হার আছে শফিকুল ইসলাম মানিকের। একটি ম্যাচ তারা করেছে ড্র। অপরদিকে শেষ 5 ম্যাচে জয়ের দেখাই পায়নি আরামবাগ। উভয় দলের মুখোমুখি 5 দেখায় 5টিতেই জয় আছে শেখ জামালের। 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ অবস্থান করছে শেখ জামাল। আর 1 ম্যাচ বেশি খেলে নামের পাশে কোনো পয়েন্ট নেই আরামবাগের। টেবিলের সবার তলানিতে ক্লাব পাড়ার দলটি। ওয়ানডে সিরিজ শেষ হতে না হতে টেস্টের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একদিকে ওয়ানডের সাফল্য ধরে রাখতে মুখিয়ে আছে বাংলাদেশ, তো অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া ফিল সিমন্সের দল। এদিকে 29 জানুয়ারির প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার নেটে ঘাম ঝরিয়েছে বিসিবি একাদশ। পার্থ মনিক জানাচ্ছেন চট্টগ্রাম থেকে। ওয়ানডের সফল মিশন শেষে সময়টা এখন টেস্টের সাদা পোশাককে রঙিন করার। সে লক্ষ্যে জয়ের সুবাস থাকতেই চট্টগ্রামে শুরু হয়ে গেল টাইগারদের টেস্ট প্রস্তুতি। পরিসংখ্যান বলছে ওয়ানডেতে লাল সবুজরা যতটা এগিয়ে, টেস্টে পিছিয়ে ঠিক ততটাই। গেল 2 বছরে 7 ম্যাচে 6টাতেই হার বাংলাদেশের। এর মধ্যে 5 ম্যাচে তো ইনিংস ব্যবধানে হারতে হয়েছে সাকিব তামিমদের। তাই এই ফরম্যাটে বাংলাদেশের চিন্তার জায়গাও আছে অনেক।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল যেমনই হোক, টেস্ট দল মোটেও হেলাফেলার নয়। ক্রেগ ব্র্যাথওয়েট, জার্মিন ব্ল্যাকউড, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন এই দলে, তাই নিজেদের খুব বেশি এগিয়ে রাখার সুযোগ নেই টাইগারদের। এদিকে টেস্ট ম্যাচের আগেই 29 জানুয়ারি 3 দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ। সকাল থেকেই তাই শিষ্যদের নিয়ে সাগরিকায় গা গরম করেছেন হেড কোচ দীপু রায় চৌধুরী। শরীফুল, আকবর, হৃদয় আর নাইমরা বেশ সিরিয়াস, প্রস্তুতিতেই ক্যারিবীয়দের মনোবল ভেঙে দিতে। হাতের ইনজুরি কাটিয়ে মুমিনুলের এমন সাবলীল ব্যাটিং দলের জন্য বেশ স্বস্তিদায়ক। তবে এটাও ঠিক, টেস্টে এখনো নিজেদের সামর্থ্যে পুরোটা দিতে পারেনি বাংলাদেশ। তাই প্রথম ম্যাচের 8 দিন বাকি থাকতেই স্কোয়াড নিয়ে অনুশীলনে কোচ ডোমিঙ্গো। শুধু বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে খেলা ক্রিকেটারদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।